Dear learners, welcome to my online class. Hopefully, all of you are well and hearty by the grace of the Almighty. Today, I'm going to take another class on right forms of verb, and hopefully, you have enjoyed the earlier classes, and this one is the third consecutive YouTube class on the same topic. It will be helpful for you, I think. Let's look at the board. Topic, right forms of verbs, Today I have set a very important rule for you, often found in the question set. So, try to remember it. For your better understanding, instead of English, I have written most of its part in Bangla so that you can easily capture the thing. Let's see. কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে এদের মধ্যে যেটির কাজ পূর্বে সম্পন্ন হয় সেটি নন ফাইনাইট এবং যেটির কাজ পরে সম্পন্ন হয় সেটি ফাইনাইট হবে। আমরা প্রায়শই কথা বলতে গিয়ে একাধিক ভার্ব ইউজ করি একটা সিম্পল সেন্টেন্সের মধ্যেই, যেমন খাবার পরে ঘুমাতে যাব বা হাঁটতে যাব অথবা কাজে যাব, এমনটা। রাতের খাবার শেষ করে ঘুমাতে যাব, এমনটা। বইটি পড়া শেষ হলে ফেরত দেব, এমনটা। এইসব ক্ষেত্রে একাধিক ভার্ব আমরা পাই। এই ভার্বগুলোর সচরাচর দেখা যায় যে কোশ্চেনে যেটা নন ফাইনাইট হবে ওটা উইদিন ব্র্যাকেটে অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস আকারে থাকে, আর বা অন্যটা ফাইনাইটটা হয়তো দেয়া থাকে। আমরা পুরোটা একটু দেখে নেই, এটাই বোঝাচ্ছি। এক্ষেত্রে সেন্টেন্সের মুড, টেন্স ফর্ম এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেগুলো আগেই আলোচনা করেছি অনুসারে ফাইনাইট ভার্ব এবং ইনফিনিটিভ পার্টিসিপল দ্বারা নন ফাইনাইট ভার্ব গঠন করতে হয়, নন ফাইনাইট ভার্ব গঠন করতে হয়। তো ফাইনাইট ভার্ব তো একটা ওয়ার্ড বা টার্ম ইউজ করেছি মুড। মুডটা এই অর্থে অ্যাক্টিভ এবং প্যাসিভ মুড, অর্থাৎ ভয়েস অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস সেটা বুঝতে হবে। কারণ প্যাসিভ ভয়েস হলে কিন্তু আমাদেরকে ওই প্যাসিভ ভয়েসের রুলগুলো অ্যাপ্লাই করতে হবে। সাবজেক্ট অনুসারে ভার্ব টু বি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, তাতে বাই থাকুক বা না থাকুক সেটা। আর এখানে এই সারা টেন্স ফর্ম বুঝতে হবে ফাইনাইট ভার্বের ক্ষেত্রে, কারণ সমাপিকা ক্রিয়াটা অবশ্যই যথাযথ হতে হবে। তাহলে কি সেটা সাবজেক্টের সাথে আবার এগ্রিও করতে হবে যথাযথভাবে। বিশেষ করে থার্ড পারসন সিঙ্গুলার যখন হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তখন ব্যাপারটি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেটা এখানে বলা হয়েছে দ্বারা নন ফাইনাইট গঠন করতে হয়। এক্সাম্পল হিসাবে আমি যেগুলো দিয়েছি দেখো, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। ফাইনাইটটা কিন্তু দেয়া আছে, হয়তো এইখানে থাকবে ব্র্যাকেটের মধ্যে বাই, BUY বাই। তোমাকে তার সঠিক ফর্মটি ব্যবহার করতে হবে। এখন ওই যে বললাম মুড বুঝে, এখানে টু বাই সাম ক্লথস, বাজারে কেন গিয়েছিলাম? বাজারে গিয়েছিলাম কিছু কাপড় চোপড় কেনার জন্য। তো এখানে আমার একটা টার্গেট বা লক্ষ্য বা উদ্দেশ্য আছে। এই লক্ষ্য, উদ্দেশ্য বা পারপাস যদি শো করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ভার্বের পূর্বে টু দিতে হবে। এটাকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব, এটা তোমরা জানো ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভও আছে, টু ছাড়াই হয়ে থাকে। দেখি পরের আমরা সেটা নিয়ে আলাপ করব। তো I went to market to buy some clothes. এখানে ওয়েন্ট আছে এবং এখানে আবার বাই, এখানে কিন্তু কোনো কনজাংশন নয়। সো এটা একটা সিম্পল সেন্টেন্স, যেমনটা শুরুতে বলেছি সিম্পল সেন্টেন্স। এই একটা ভার্ব, এই একটা ভার্ব। এখন এই ভার্বটা যদি এরকম ব্র্যাকেটে একটা গ্যাপ দিয়ে এরকম ব্র্যাকেটে
BUY বাই দেয়া থাকতো আর গ্যাপে তোমাকে ব্যবহার করতে হতো, তাহলে তুমি কি লিখতে, এখানে লিখতে 2 বাই, এই 2 বাই সামবুক। এটা গেল। পরেরটা দেখো, ক্লোজিং দ্য ডোর শি ওয়েন্ট আউটসাইড। দরজা বন্ধ করে সে বাইরে গেল, অথবা সে বাইরে গেল দরজা বন্ধ করে, যাই বলি না কেন, যেভাবে আগেও বলতে পারি পরেও বলতে পারি। কিন্তু এই যে এখানে বলেছে যে কাজটি আগে সম্পন্ন হয়, এখানেও দেখো আগে কিন্তু মার্কেটে গেছে নাকি, she went to market to buy some clothes। এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে উদ্দেশ্যটা, যে উদ্দেশ্য আগে নির্ধারণ হয় তারপর মার্কেটে যায়। তোমার প্রথমে মনে হতে পারে যে আগে তো মার্কেটে গেছে, তারপর না কেনাকাটা করছে। আমি কেনাকাটার কথা বলি, আগে সে তার উদ্দেশ্য বা লক্ষ্য ফিক্সড করেছে যে কিছু কি ক্লথ কিনতে হবে, তারপরে সেই তাড়না থেকে মার্কেটে গেছে। সো ওখানে টু বাই সাম ক্লথ, এই ফিলিংটা আগে এসছে। আবার এখানে দেখো ক্লোজিং দ্য ডোর, আগে দরজা বন্ধ করেছে তারপরে বাইরে গেছে। তাহলে দরজা বন্ধ করা অর্থাৎ পূর্বে সম্পন্ন কাজটি নন ফাইনাইট, সে কারণে ক্লোজিং দ্য ডোর। কেমন, শি ওয়েন্ট আউটসাইড, পরে বাইরে গেছে। এইভাবে বুঝে বুঝে করতে হবে। আরো একটা উদাহরণ দেখো, সেটা হচ্ছে, এটা একটু ভালো করে খেয়াল করবে। প্রেজেন্ট পার্টিসিপল, তো এটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোথায় বসবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কিভাবে, শি ইউজ আ মোবাইল ফোন মেড বাই নোকিয়া, ম্যাটাডোর, আইফোন, যত কোম্পানি আছে যে কোনো কিছু দিতে পারো। মোবাইল ফোন না দিয়ে তুমি কার দাও, কলম দাও। আই ইউজ আ মার্কার, বোর্ড মার্কার বা হোয়াইট বোর্ড মার্কার মেড বাই সিগমা ফ্লোর। আমরা যা কিছু বলি, উদাহরণ যাই দেই না কেন, একটা জিনিস খেয়াল করি, এইটা বানানো বা ওই মোবাইল ফোন বানানো বা গাড়ি বানানো এটা কিন্তু আগেই হয়ে গেছে, অর্থাৎ পূর্বের সম্পন্ন কাজটি আগেই হয়ে গেছে। আর আমি এখন কিনছি বা কেউ একজন তা ব্যবহার করছে, এগুলো কিন্তু এখন হচ্ছে। তাহলে এইখানে দুটো কাজের মধ্যে একটা বেশ আগেই সম্পন্ন হয়েছে আর একটা হয়তো এখন চলছে, বা একটা আগে একটা পরে, কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা আবার পাস্ট পারফেক্টের কথা ভাববো না, কারণ এটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে দুটি কাজের মধ্যে একটি আগে যদি বেশ আগে হয়ে থাকে, অর্থাৎ অতীতে সম্পন্নই হয়ে থাকে, এবং কর্তা যদি একই না হয়, অন্য কেউ হয়। যেমন এটা বানিয়েছে সিগমা ফ্লো কোম্পানি, ফোনটি বানিয়েছে নোকিয়া, কিংবা কেউ একটা গাড়ি ব্যবহার করেছে, সেই গাড়িটি অন্য কোনো কোম্পানি বানিয়েছে। আমি যদি গাড়ি ব্যবহার করি, তাহলে আমি ব্যবহার করছি অন্য কারো তৈরি করা গাড়ি। কেমন, এইটাও একটু মাথায় রাখতে হবে। সাবজেক্টে কিন্তু সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। একই হলে তো আইএনজি যুক্ত করে দিলেই হয়ে যেত, ফার্স্টে কিছু আসে যায় না, তাই না? তাহলে এইটা একটু মনে রাখার বিষয় যে দুটি কাজ যদি থেকেও থাকে এবং ওই কাজ সম্পন্ন যদি দুজন আলাদা ব্যক্তির দ্বারা হয়ে থাকে, বা দুইটি আলাদা ব্যক্তি হতে পারে, কোম্পানিও হতে পারে, যে কেউ হতে পারে, অন্য কিছু হতে পারে, তাহলে পূর্ববর্তী ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে। রিমেম্বার, পাস্ট পার্টিসিপল হবে, এর সাথে কোনো অক্সিলারি দেওয়া যাবে না। অক্সিলারি দিলে কিন্তু সে হয়তো অন্য কোনো টেন্স ফর্ম ধারণ করবে বা প্যাসিভ মুড হয়ে যাবে, সেটা করা যাবে না। উইদাউট এনি অক্সিলারি শুধু পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, এটাই এখানে দিয়েছি। শি ইউজ আ মোবাইল ফোন মেড বাই নোকিয়া। এই মেড দেখে ভেবো না যে এটা পাস্ট টেন্সে আছে, না, এটা পাস্ট পার্টিসিপলে আছে। যদি এটাকে কমপ্লেক্স করতাম তাহলে ব্যাপারটা স্পষ্ট হতো। যেমন শি, আমি বলছি শি ইউজ, এখানে ইউজেস দিই, শি ইউজেস আ মোবাইল ফোন হুইচ ইজ মেড বাই নোকিয়া। যদি কমপ্লেক্স সেন্টেন্স দিতাম তাহলে হুইচ ইজ মেড বাই, ইজ মেড এটা কিন্তু প্যাসিভে আছে এবং পাস্ট পার্টিসিপল আফটার ভার্ব টু বি, কিন্তু আমি বলেছি সিম্পল সেন্টেন্সে। এই কারণে এই জিনিসগুলো এইভাবে মাথায় রাখতে হবে।
এই কথাগুলো তোমার চেঞ্জিং সেন্টেন্সেও প্রযোজ্য। কিভাবে? কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে যখন তুমি সিম্পল সেন্টেন্সে করবে তখন ঠিক এই নিয়মটিকে কাজে লাগাবে। তাহলে একই সাথে রাইট ফর্মস অফ ভার্বের কাজটি হলো, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিণত করার ক্ষেত্রে এই রুলটি কাজে দেবে। সো রিমেম্বার ইট। এখন দেখো আরেকটি নিয়ম এখানে দিয়েছি, আরো কয়েকটা দেওয়ার চেষ্টা করব। একটু পরেরটা দেখো, একটি ভার্বের পরপরই অন্য একটি ভার্ব বসলে পরের ভার্বটি ইনফিনিটিভ অর্থাৎ 2+ ভার্ব অথবা পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে। ফর এক্সাম্পল, ইয়োর টাইম ইজ ওভার। তোমরা যখন পরীক্ষা দাও, আমরা যখন সময় শেষ হয়ে যায়, ঘন্টা বাজে, তখন কি বলি? স্টপ রাইটিং। অথবা তুমি প্রতিযোগিতায় নেমেছো, বাঁশি বাজলো, তো কি করো? কেউ একজন বললো স্টার্ট রানিং, তাই না? ওকে, তো এই যে স্টপ রাইটিং, স্টপ কিন্তু একটা ভার্ব, তারপরে রাইটিং আরেকটা ভার্ব। ভার্বের পরপরই আরেকটা ভার্ব আসলে, অর্থাৎ কোনো দুটো ভার্বই অ্যাকশন ভার্ব হবে, কোনো অক্সিলারির কথাটা এখানে আসবে না, কারণ অক্সিলারিও ভার্ব, তবে সেটা অক্সিলারি। দুটি অ্যাকশন ভার্ব যদি পরপর আসে তাহলে শেষোক্ত ভার্বটির সাথে হয় আইএনজি যুক্ত হবে অথবা 2+ ভার্ব বসবে, এমনটা ইনফিনিটিভ বা জিরানটা। এবার এটা একটু মাথায় রাখবে, জিরান না, পার্টিসিপল হবে, এটা একটা। ডিয়ার লার্নার্স, আরেকটি ব্যাপার মাথায় রাখো, জাস্ট এ মিনিট। ওই বস্তু আসে না। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো, আগে যেটা বলেছিলাম কিছু ভার্বের পরে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ একটি ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হয়। আমি সেগুলোর সাথে সাথে আরো কিছু ফ্রেজ দিয়েছি, একটা ক্লোজ দিয়েছি, কিছু এক্সপ্রেশন আছে। একই সাথে এই টপিকের এই অংশটুকু তোমার একটা পার্সোনাল প্রপার্টি হিসাবে কাজ করবে যদি তুমি তা মনে রাখো। প্লিজ pay heed to me, and hopefully you will memorize these things so that you never forget it. Dear learners, just a minute. Look, avoid, finish, prefer, enjoy, admit, anticipate, ধারণা করা, অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করা, কনসিডার, গণ্য করা, কন্টেমপ্লেট, ধ্যান করা, ডিলে, দেরি করা, ডিফার, ভিন্নতা হওয়া, ডিনাই, অস্বীকার করা, ডিটেস্ট, অপছন্দ বা সেরকম, ডিসলাইক, অপছন্দ একই অবস্থা, ডিসকাস, আলোচনা করা, স্কেপ মিনস পার পাওয়া, পালানো, এক্সকিউজ, অব্যাহতি দেওয়া, ফ্যান্সি, এক্সকিউজের আরেকটি মিনিং আছে, সেটা হচ্ছে অজুহাত করা, ফ্যান্সি ধারণা করা, ফরগিভ মাফ করা, ইমাজিন কল্পনা করা, ইনভলভ জড়িত থাকা, কিপ ইউ নো দ্য মিনিং, পার্ডন ক্ষমা করা, পোস্টপন স্থগিত করা, রিকমেন্ড সুপারিশ করা, স্টার্ট অ্যান্ড স্টপ ইউ নো, সাজেস্ট পরামর্শ দেওয়া, আন্ডারস্ট্যান্ড ইউ নো, মাইন্ড ইউ নো, অবজেক্ট আপত্তি করা, প্র্যাকটিস অনুশীলন করা, রিমেম্বার মনে রাখা। এখান থেকে একটু খেয়াল করো, ফিল লাইক ওর উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু মনে হওয়া, উপযুক্ত, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু আকাঙ্ক্ষা করা, বি ইউজ টু অভ্যস্ত থাকা, গেট ইউজ টু অভ্যস্ত থাকা, রিসোর্ট টু আশ্রয় নেওয়া, ডিভোটেড টু আসক্ত,
বা অনুরক্ত যেটা বলি, এডিক্টেড টু ওই আসক্ত যেমনটা বলেছিলাম, অ্যাকাস্টম টু অভ্যস্ত, ইনজিওর্ড টু আহত হওয়া বা এরকম কিছু, হ্যাবিচুয়েটেড টু অভ্যস্ত, ক্যানট হেল্প না করে পারা যায় না, কুড নট হেল্প অনুরূপ অর্থে পাস্ট টেন্স, ক্যানট বিয়ার সহ্য করতে না পারা, কুড নট বিয়ার পাস্ট ফর্ম একই অর্থ, ইট ইজ নো গুড কোনো সুফল নেই বা ইউজ কোনো এর ব্যবহার নেই এমনটা অর্থে। এই সকল ক্ষেত্রে এগুলো ভার্ব দেখেছো যেমনটা ফ্রেজ আছে এগুলো এবং এক্সপ্রেশনস আছে, এখানে ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ এমনটা এখানে আছে। এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে কি হবে, সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ ভার্বটি তখন জিরান্ড হয়ে যাবে। এছাড়া এই প্রাসঙ্গিকভাবেই বলা যায় যে কোনো প্রিপজিশনের পরে, এগুলো ছাড়াও কোনো প্রিপজিশনের পরে ভার্ব আসলে সেই ভার্বটি জিরান্ড হয়ে যাবে, তখন আর তা ইনফিনিটিভ থাকবে না কিংবা বেয়ার ইনফিনিটিভ থাকবে না কিংবা অন্য কোনো ফর্মে যাওয়ারও কোনো সুযোগ নেই। অর্থাৎ সকল ক্ষেত্রে প্রিপজিশনের পরপরই যদি ভার্ব আসে সেটা কি হয়ে যাবে, জিরান্ড হয়ে নাউন হয়ে যাবে। কেননা তোমরা জানো প্রিপজিশনের পরে নাউন বসে, সেটা এখানে লেখা সম্ভব হয়নি ফর দ্য ল্যাক অফ স্পেস। আমি বলে দিলাম, এটা মনে রাখবা যে সকল প্রিপজিশনের ক্ষেত্রে নাউন হবে, একমাত্র ব্যতিক্রম ছিল টু। তাও এই সকল ক্ষেত্রে দেখতে পাচ্ছ টু আছে এবং আইএনজি যুক্ত হয়েছে এই সকল ক্ষেত্রে। অন্য সকল ক্ষেত্রে কিন্তু টু এর পরে কি হবে, বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু এর পরে আর ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না, না আইএনজি, না এস বাই এস, না ডি ডিটি, কোনো কিছু নয়, এগুলো এমনটা হবে। তো একটু এখন উদাহরণের দিকে মনোযোগ দিই। শি এনজয়স প্লেইং অন পিয়ানো, এখানে এনজয় একটি ভার্ব এই লিস্টে আছে, একটু খেয়াল করো। এনজয় এখানে আসলো প্লেইং, এই ভার্বটির পরেই আবার প্লেইং আসছে, আইএনজি যুক্ত হয়ে গেছে। ইট ইজ নট ওর্থ মেনশনিং, হিয়ার ইউ সি ওর্থ, ওর্থের পরে ভার্ব এসছে মেনশন, সেই কথাটি মেনশনিং হয়ে গেছে। আই ফিল লাইক, এখানে ফিল লাইক আছে, লুক ফিল লাইক, এরপরে ক্রাই এর সাথে আইএনজি যুক্ত হয়ে ক্রাইং হয়ে গেছে। আবার এটা খেয়াল করো, আই হ্যাভ কাম হিয়ার উইথ এ ভিউ টু, এই যে লিস্ট দিয়েছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, রিসোর্ট টু, ডিভোটেড টু, এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, ইনজিওর্ড টু, হ্যাবিচুয়েটেড টু, ক্যানট হেল্প, কুড নট হেল্প, এইগুলোর বিষয়টি খেয়াল করো। উইথ এ ভিউ টু ওখানে আছে, তার একটি মাত্র উদাহরণ আমরা দিলাম, উইথ এ ভিউ টু টেকিং হেল্প ফ্রম ইউ, এই উইথ এ ভিউ টু এর পর টেক ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। ডিয়ার লার্নার্স, এই একটি মাত্র বিষয় যদি তুমি একটু কষ্ট করে মনে রাখো তাহলে কি হবে, এটা তোমাকে অনেকগুলো সমস্যার সমাধান যোগাবে। সাথে যেটা বললাম যে সকল প্রিপজিশনের পরে যে কোনো প্রিপজিশন আসুক না কেন, তারপরে যদি কোনো ভার্ব ব্যবহৃত হয় তাহলে সেই ভার্বটি কি হবে, সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। এই কথাগুলো ভালো করে মনে রাখবে, তাহলে দেখবা যে তুমি যা করছো তা অত্যন্ত সফলভাবে তুমি করতে পারবে এবং নির্ভুলভাবে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি নেক্সট ক্লাসে তোমরা আরো ভালো করে ব্যাপারটি বুঝবে। থ্যাংক ইউ ভেরি মাচ।